আচ্ছা, কখনো কি ভেবে দেখেছেন একটা নদী কিভাবে একটা গোটা সভ্যতাকে গড়ে তুলতে পারে? শুধু জীবন দিয়ে নয়, বরং তার আত্মাকেও। আজকে আমরা ঠিক এমনই দুটো নদীর গল্প শুনব, নীল নদ আর গঙ্গা। আর দেখব কিভাবে এই দুটো পবিত্র স্রোতধারা দুটো সম্পূর্ণ আলাদা পৃথিবীর জন্ম দিল। ভাবুন তো একবার, দুটো সভ্যতা হাজার হাজার মাইল দূরে, অথচ দুজনেই নিজেদের নদীকে দেখছে তাদের লাইফলাইন বা মূল ধমনী হিসেবে। কি মিশর, কি বৈদিক সভ্যতা! তাদের সবকিছু মানে জীবন, ধর্ম, সমাজ সবকিছুর কেন্দ্রবিন্দুতেই ছিল তাদের নদী। চলুন তাহলে শুরু করা যাক। আর শুরুতেই সবথেকে অবাক করা মিলটা বলি। দুটো সংস্কৃতিতেই নদীটা শুধু জলের স্রোত ছিল না, ছিল একেবারে জীবন্ত একজন দেবতা। যেমন ধরুন মিশরীয়দের কথা, তাদের কাছে নীল নদের বন্যা ছিল একটা ঐশ্বরিক উপহারের মতো। ভাবুন, চারদিকে মরুভূমি আর তার মাঝখানে এই বন্যা এসে প্রাণের জোয়ার বইয়ে দিচ্ছে, আর এই জীবনদায়ী শক্তিকেই তারা পুজো করত হাপি নামের এক দেবতা হিসেবে। এবার যদি ভারতের দিকে তাকাই, এখানেও কিন্তু একই চিত্র। গঙ্গাকে পূজা করা হয় মা গঙ্গা বলে, মানে গঙ্গা মাতা। বিশ্বাসটা হলো তিনি স্বর্গ থেকে নেমে এসেছেন মানুষদের পাপ ধুয়ে মুছে সাফ করে দেওয়ার জন্য। তো এখানেও নদী কিন্তু একজন দেবী, একজন মা। শুধু জীবনই নয়, মৃত্যুর পরেও এই নদী দুটোর ভূমিকা কিন্তু শেষ হয়ে যায়নি। দুটো সভ্যতায় তাদের পরকালের যাত্রাকে জুড়ে দিয়েছিল নিজেদের নদীর সাথে। আর এই মিলটা, এটা কিন্তু খুবই ইন্টারেস্টিং। মিশরীয়দের কথাই ধরুন, তারা মনে করত নীল নদের পশ্চিম দিকটা, মানে যেদিকে সূর্য ডোবে, সেটাই হলো মৃতদের দেশ। আর এ কারণেই যত পিরামিড, যত সমাধি সব তৈরি হতো ওখানেই। আবার অন্যদিকে ভারতে গঙ্গার তীরে, বিশেষ করে বারাণসীর ঘাটে শেষকৃত্য করাকে মনে করা হয় মোক্ষ লাভের পথ, মানে আত্মার চিরস্থায়ী মুক্তি। এখান থেকেই কিন্তু আসল প্রশ্নটা উঠে আসে। যদি দুটো সভ্যতার আধ্যাত্মিক বিশ্বাসে এত মিল থাকে, তাহলে তারা এত আলাদা হয়ে গেল কিভাবে? কি এমন ঘটল যে তাদের পথ দুটো দুদিকে বেঁকে গেল? চলুন এই উত্তরটাই খোঁজা যাক। পার্থক্যের শুরুটা হয় নদী দুটোর একেবারে নিজস্ব চরিত্র দিয়ে, মানে তাদের বন্যার ধরনটা কেমন ছিল তা দিয়েই। দেখুন, নীল নদের বন্যা ছিল একদম ঘড়ি ধরে চলার মতো, খুবই প্রেডিক্টেবল আর নিয়ম মাফিক। প্রতি বছর ঠিক সময়ে বন্যা আসত, জমি উর্বর করে দিয়ে যেত। ফলে সমাজে একটা স্থিতিশীলতা ছিল, একটা নিয়ন্ত্রণ ছিল। কিন্তু গঙ্গা, সে ছিল একদম অন্যরকম। তার বন্যা ছিল খামখেয়ালি, কখন আসবে, কতটা ধ্বংসলীলা চালাবে, তার কোনো ঠিক ঠিকানা ছিল না। আর এই অনিশ্চয়তাই এখানকার মানুষদের শিখিয়েছিল মানিয়ে নিতে, আরও বেশি রেজিলিয়েন্ট বা সহনশীল হতে। শুধু নদীর চরিত্রই নয়, এর চারপাশের ভূগোল, মানে জিওগ্রাফিক্যাল লোকেশন, সেটাও কিন্তু সভ্যতার ভাগ্য গড়ে দেওয়ার ক্ষেত্রে একটা বিশাল বড় ফ্যাক্টর ছিল। নীল নদকে ভাবুন একটা সুরক্ষিত দুর্গের মতো, একটা সরু উর্বর উপত্যকা যার দুপাশে মাইলের পর মাইল মরুভূমি। এই ভূগোল মিশরকে বাইরের আক্রমণ থেকে বাঁচিয়েছিল ঠিকই, কিন্তু একরকম বিচ্ছিন্নও করে রেখেছিল। আর ঠিক তার উল্টোটা হলো গঙ্গা। সে তৈরি করেছে এক বিশাল উর্বর সমভূমি, যেখানে এসে মিশেছে অজস্র উপনদী। ফলে এই জায়গাটা হয়ে উঠেছে খোলা মাঠের মতো, যা বিশ্বের অন্যতম ঘনবসতিপূর্ণ আর বৈচিত্র্যময় একটা অঞ্চলে পরিণত হয়েছে। পরিবেশের এই যে ফারাক, এর একটা দারুণ প্রতিফলন দেখা যায় এই দুটো সভ্যতা কি তৈরি করেছে আর কি রেখে গেছে তার মধ্যে। মিশরের দিকে তাকালে কি দেখি? পাথর, পাথর আর পাথর। তাদের পুরো ফোকাসটাই ছিল পার্মানেন্স বা স্থায়িত্বের ওপর। তারা চেয়েছে এমন কিছু বানাতে যা সময়কে হারিয়ে দেবে। আর তাই তারা বানিয়েছে বিশাল বিশাল পিরামিড, মন্দির, যেগুলো হাজার হাজার বছর পরেও টিকে আছে, যেন সময়ের বুকে খোদাই করা স্মৃতি। কিন্তু গঙ্গা অববাহিকায় এখানে পাথর অতটা সহজলভ্য ছিল না। তাই এখানকার শহরগুলো তৈরি হতো কাঠ বা ইট দিয়ে, যেগুলো সময়ের সঙ্গে সঙ্গে মাটির সাথে মিশে গেছে। তাহলে কি টিকে আছে? টিকে আছে আইডিয়া, দর্শন, বেদ, উপনিষদের মতো চিন্তার ভাণ্ডার। এখানে ফোকাসটা ছিল চিন্তার স্থায়িত্বের ওপর, স্থাপত্যের নয়। শেষ পর্যন্ত ব্যাপারটা অনেকটা এরকম দাঁড়ায়। নীলনদ গড়ে তুলেছিল একটা মনুমেন্টের সভ্যতা, পাথরের মতো শক্ত আর স্থির। আর অন্যদিকে গঙ্গা জন্ম দিয়েছিল একটা প্রবাহমান সভ্যতার, যা নদীর স্রোতের মতোই চিরচঞ্চল আর পরিবর্তনশীল, যা আজও কোটি কোটি মানুষের জীবন আর বিশ্বাসকে বয়ে নিয়ে চলেছে। এখন প্রশ্ন হল, কোনটা বেশি শক্তিশালী, পাথরের মতো স্থির স্মৃতি নাকি নদীর মতো বয়ে চলা ধারণা? উত্তরটা হয়তো যার যার নিজের কাছে।